আপনারা শুনছেন মেঘরাজ প্রোডাকশন। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রতিদিন চমৎকার সব গল্প নিয়ে হাজির হব আমরা। তাহলে শুরু করা যাক। আজকাল বৃষ্টি বাদলার শীতল আবহে আমার কেন জানি না অত্যন্ত ভালো লাগে। মনটা কেমন যেন পুলকিত হয়ে ওঠে। হ্যাঁ, জানি যে বৃষ্টি হলে অনেক অনেক মানুষের অসুবিধা হয়, নিজ নিজ পেশা থেকে অর্থ উপার্জন বন্ধ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির নিয়মে যখন যখন বৃষ্টি হবার তখন তা তো হবেই, নচেত ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যে এই বৃষ্টি বাদলার দিনে ঠান্ডা আবহাওয়ায় সময় কাটানোর জন্য আমরা দুই বন্ধু পৌঁছে যাই মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়িতে। সকাল থেকেই কালো অন্ধকার, আকাশ থেকে ফোঁটা ফোঁটা টুকটাক বৃষ্টি পড়েই চলেছে, যেন থামবার কোনো নামগন্ধ নেই। আমি খোলা জানালার দিকে মুখ করে বসে আছি, একভাবে বাইরের পানি তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি কিশোরীর জন্য। নিজের মনেই এসব ভাবতে ভাবতে মশগুল হয়ে পড়েছি। এমন সময় বন্ধ দরজার ওপার থেকে ভেসে এলো করাঘাতের শব্দ। দরজার কাঠের উপর এক টানা খটখট করে শব্দ করে চলেছে কোনো ব্যক্তি। এমন অসময়ে কে যে আসতে পারে তা তো আমি ভালোভাবেই জানি। আমি উঠে গিয়ে দরজার আগুন খুলে দিতেই দেখলাম চৌকাঠ গোড়ায় চুপচাপ ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছে কিশোরী। গায়ের ভতুয়াখানা পুরো ভিজে গেছে, তার মাথা থেকে টপ টপ করে জল চুইয়ে পড়ছে। ধুতিখানার অবস্থাও তথৈবচ। কিশোরীকে দেখে ভারী মায়া হলো আমার, করুণা জাগলো অন্তরে। আমি দ্রুততার সাথে বললাম, কি হে ভাইয়া, সঙ্গে করে ছাতা নিয়ে বেরোনি কেন? আমার উত্তর শুনে সে এবার ফ্যাকাশে মুখে নিরস কণ্ঠে জবাব দিল, আর বলো না ভাই, তন্ন তন্ন করে খুঁজলাম কতক্ষণ ধরে, কিন্তু ছাতাটা যে ঠিক কোথায় রেখেছি কিছুতেই মনে এলো না। অগত্যা দেরি হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি বিনা ছাতাতেই ভিজে ভিজে আসতে হলো। সে কি গো, সে আবার কি কথা? এসো এসো, দ্রুত ঘরে এসো দেখি। এ নাও, এই গামছাখানা দিয়ে ভালোভাবে মাথাটা মোছো আগে। হ্যাঁ, তারপর ধুতি ভতুয়া সব খোলো, আমি আমার শুকনো কাপড় তোমায় দিচ্ছি, তুমি বরং তাই পরো। ভিজে বস্ত্র গায়ে রাখলে ঠান্ডা লেগে যাবে, তখন আর এক কাণ্ড হবে। আমার কথা শুনে কিশোরী ঢুকে এলো ঘরের ভেতর, কিন্তু সামান্য আপত্তি করে সে বলল, আরে ভাই, এসব কিছুর দরকার নেই, এক্ষুনি পরনের সব কিছুই শুকিয়ে যায়। কিশোরীর এই কথা শুনে আমি ভয়ানক রকমের রেগে গেলাম। তার দিকে বড় বড় করে চোখ পাকিয়ে বললাম, তোমাকে যা করতে বলা হয়েছে তুমি শুধু কেবল তাই করো। আমার কথায় বা বলা ভালো ধমকানিতে কাজ হলো যথাযথ। কিশোরী এবার বাধ্য ছেলের মতন বিনা বাক্য ব্যয় গামছা দিয়ে মাথা, হাত পা মুখ মুছে ভিজে জামাকাপড়গুলো খুলে ফেলল। তারপর আমার দেওয়া শুকনো বস্ত্রগুলো গায়ে চড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আমি খাপ খুলে তার মধ্য থেকে একটা সিগারেট বাড়িয়ে দিলাম কিশোরীর দিকে, আর একটা নিলাম নিজে। সিগারেটে আগুন ধরিয়ে হুসহুস টান দিতে লাগলাম আমরা। কিশোরী দেখলাম কেমন যেন উসখুস করছে। সে যেন কিছু একটা বলতে চায় আমাকে, কিন্তু বলে উঠতে পারছে না। হয়তো তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, কি হয়েছে ভাই, কিছু বলবে কি? এত বিচলিত কেন দেখাচ্ছে তোমায়? ভাইয়া, আমি বলছিলাম যে এমন বৃষ্টির দিনে এভাবে বাড়িতে বসে না থেকে বরং একটাবার ঠাকুর মশাইয়ের বাড়ি অর্থাৎ মঠ লেনের উদ্দেশ্যে হাঁটা লাগালেই তো অত্যন্ত ভালো হয়। আমার কথাটা ভেবে দেখো, ঠাকুর মশাইয়ের মুখে একখানা গল্পও শোনা যাবে। আমি আর থাকতে না পেরে হাসতে হাসতে বললাম, ও এই কথা। আর আমি ভাবলাম কিনা কি বলবে হয়তো। হ্যাঁ, যাবো তো, অবশ্যই যাব। যাবে যখন তখন আর বিলম্ব করে লাভ নেই, তাড়াতাড়ি তৈরি হয় না, তারপর তুমি আর আমি মিলে রওনা দেবো ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বহুদিন সেদিকে যাওয়া হয় না, বড্ড মন টানছে মঠ লেনের প্রতি। কিশোরীর কথা মতোই কাজ করলাম আমি। চটজলদি প্রস্তুত হয়ে দুখানা ছাতা বের করে তা মেলে ধরলাম মাথার উপর। তারপর বৃষ্টি ভেজা রাস্তা ধরে আমরা দুজনে হাঁটা লাগালাম। পথঘাট প্রায় শুনশান, জনমানবহীন। এক টানা অবিরত বর্ষণের কারণে মানুষজন তো দূরের কথা, সামান্য কোনো পশু পাখিও বের হয়নি নিজেদের বাসা ছেড়ে। আমি আর কিশোরী পাঁচ মাথার মোড়ের ঠিক সামনের ছোট মতো দোকানটা থেকে ঠাকুর মশাইয়ের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিনলাম। পাসিং শো ছাড়া গল্পের আসর যে একেবারেই জমানো যাবে না তা আমরা বিলক্ষণ জানি। এই সিগারেটটি ঠাকুর মশাইয়ের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের। তিনি আমাদের তার অতীত জীবনে ঘটা নানান ভয়ানক দুর্দান্ত সব ঘটনার কথা বলেন। জানি না তার কতখানি সত্য কতখানি মিথ্যা, সেই প্রশ্নেও যেতে চাই না। আমরা শুধু কেবলমাত্র অত সুন্দর সুন্দর গল্পগুলো শোনানোর জন্য
দক্ষিণাস্বরূপ সামান্য একটি করে সিগারেটের প্যাকেট দিয়ে থাকি আনন্দের সাথে। তারানাথ তান্ত্রিক সিগারেট নিতে মুখে সামান্য একটু আপত্তি করলেও অন্তরে যে ভারী আনন্দিত হন তা আমরা বেশ বুঝতে পারি। আরে আরে, এসেছো তোমরা? বেশ বেশ। বলি, বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, তাড়াতাড়ি দাওয়ায় উঠে এসো। দেখি যা মুষলধারে বৃষ্টি। তারানাথ তান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হতেই তিনি আমাদের যথেষ্ট আপ্যায়নের সাথে সাদর আহ্বান জানালেন। আমি আর কিশোরী কাল বিলম্ব না করে তাড়াতাড়ি দাওয়ায় উঠে পড়লাম। বৃষ্টির বেগ যেন আরও বেশ কিছুটা বাড়ল এক ধাক্কায়। উত্তরে সনসনে শীতল বাতাসে গায়ে কাটা দিয়ে উঠল আমাদের। তারানাথ তান্ত্রিক একখানা শুকনো গামছা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, এইটা দিয়ে তাড়াতাড়ি গা হাত পা মাথা মুছে ফেলো দেখি, নাহলে যে ঠান্ডা লেগে যাবে। আমি তারানাথ তান্ত্রিকের হাত থেকে গামছাখানি নিয়ে মাথার ভিজে চুলটা মুছতে লাগলাম। তারানাথ তান্ত্রিক তার কন্যা চারির উদ্দেশ্যে উচ্চ স্বরে হাঁক ছেড়ে বললেন, চারি, ও মা চারি, এই কাকাবাবুরা এসেছেন তো, তা ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করতো মা। তারানাথ তান্ত্রিকের কথা চারির কানে যেতে সে রন্ধনশালার ভিতর থেকে বলল, আচ্ছা বাবা মশাই, আমি চা করে আনছি, আপনারা বরং বসুন। আমি আর কিশোরী এবার তক্তপোষের উপরে উঠে বসলাম। তারানাথ তান্ত্রিক একখানি বহু প্রাচীন পুঁথি নিয়ে একটু নাড়াচাড়া করছিলেন। পুঁথির খয়রেটে পাতা থেকে চোখ সরিয়ে তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, তা বলো, আজ ঠিক কি কারণে কাহিনী শুনতে তোমাদের মন চাইছে? সেরকম কোনো ব্যাপার নয় ঠাকুরমশাই, আপনি যা শোনাবেন আমরা তাই শুনব। তারানাথ তান্ত্রিক আমার এই কথা শুনে মৃদু হেসে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। তারপর কোমল কণ্ঠে বললেন, আজ একখানা অতীতের কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে আমার। বুঝলে হে কিশোরী, মানুষের স্মৃতি ভারী অদ্ভুত জিনিস। মাঝে মধ্যেই সমুদ্র মন্থনের মতো এমনভাবে কিছু কিছু টুকরো টাকরা স্মৃতি মস্তিষ্কের অতল থেকে উঠে আসে যে আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায়। তারানাথ তান্ত্রিকের কথা থামতে না থামতেই কিশোরী তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই, হঠাৎ আপনাকে এমন মন মরা লাগছে কেন? কি এমন ঘটনার কথা মনে পড়ে গেল বলুন তো, যার কারণে আপনাকে এরকম লাগছে? এবার আমিও খেয়াল করলাম সত্যি তারানাথ তান্ত্রিককে আচমকা যেন একটু মনমরাই দেখাচ্ছে। আমিও আর থাকতে না পেরে শেষমেশ বলেই ফেললাম, হ্যাঁ ঠাকুরমশাই, কি হলো হঠাৎ করে এমন ধরা থমথমে হয়ে গেলেন যে? এভাবে আপনাকে দেখতে মোটেও ভালো লাগে না আমাদের। একবার আমার নিজের ভুলে চারির উপর নেমে এসেছিল এক ভয়ানক বিপদ। সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার গা শিহরিত হয়ে ওঠে। নিজেকে বড় অপরাধী বলে মনে হয় আমার। হঠাৎ করে সেই ঘটনার কথা আজ আবার মনে পড়ে গেল। কিশোরী তারানাথ তান্ত্রিকের মুখ থেকে এই কথা শুনে টান টান উত্তেজনার সাথে বলল, সে কি ঠাকুর মশাই, এই আবার কি ধরনের কথা? ওই এর পূর্বে তো আমাদের এই বিষয়ে কোনো রকম কথা বলেননি আপনি। আরে বলিনি, কারণ আমার সেরকম মনে পড়েনি কোনোবার। আজ হঠাৎ করে কেমন যেন মনে পড়ে গেল নিজেদেরই। তাহলে আজ বরং সেই ঘটনার কথাই বলুন না হয়, আমরাও শুনি কিভাবে চারির বিপদ হয়েছিল। এই কথা বলে তারানাথ তান্ত্রিক এবার সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরালেন। লম্বা একটা টান দিয়ে বেশ অনেকটা ধোঁয়া শূন্যে ছেড়ে দিলেন তিনি। তারপর সিগারেটের ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় আঙুলের আলতো চাপে ছেড়ে ফেলে তাকালেন আমাদের দিকে। আমি বুঝলাম এবার তারানাথ তান্ত্রিক সেই কাহিনীর কথা বলতে চলেছে। আমি আর কিশোরী এবার আরও একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। পরিবেশ জুড়ে হঠাৎ করে যেন শীতের মাত্রা আরও কয়েক গুণ বৃদ্ধি পেল এক ধাক্কায়। তারানাথ তান্ত্রিক শুরু করল, এই ঘটনাটা আজ থেকে বেশ কিছু বছর আগে। তখন চারি অনেকটাই ছোট। সেবার আমাকে দেবীপুরের জমিদার বাড়ি থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হলো সেখানকার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। দেবীপুরের জমিদার মশাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। তার সেই কাতর আহ্বান, বিনয়ের সাথেই করা আর্জি, সেটা যাওয়ার জন্য
একাধিকবার নানানভাবে করা অনুরোধ আমি কিছুতেই নাকচ করতে পারলাম না। তবে আমি একা গেলাম না। যাওয়ার সময় চারিও এমনভাবে জোর করলো যে তাকেও নিয়ে যেতে এক প্রকার বাধ্যই হলাম। দেবীপুরের জগদ্ধাত্রী পুজো দেখে বেশ কয়েকটা দিন আনন্দের সাথে কাটিয়ে আমি জমিদার মশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিলাম বাড়ি ফেরার জন্য। কিন্তু তিনি আমায় অনুরোধ করলেন আরো 2 দিন যেন থেকে যাই সেথায়। কিন্তু তোমরা তো খুব ভালোভাবেই জানো যে এক জায়গায় বেশি দিন মোটে থাকতে পারি না আমি। সেই কারণেই তো আমার অতীত জীবনের বেশিরভাগ সময় কেটেছে ভবঘুরে অবস্থায়। আমি জমিদার মশাইয়ের দুখানি হাত ধরে বললাম, মার্জনা করবেন জমিদার মশাই, আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়াও আমার সঙ্গে আমার ছোট্ট মেয়ে চারিও রয়েছে। এখানে অনেক দিন তো হয়ে গেল। হঠাৎ করে তার আবার বাড়ি ফিরতে মন চেয়েছে। সে বারবার আমায় বলছে বাড়ির জন্য মন কেমন করছে তার। সুতরাং আমাকে এবার বিদায় যে দিতেই হবে। আমার কথা শুনে দেবীপুরের জমিদার মশাই এবার বললেন, সে কি ঠাকুর মশাই, আমি যে ভাবলাম আর কটা দিন আপনাকে নিজের কাছে রাখবো। কি করব বলুন জমিদার মশাই, আমার এই এক স্বভাব, বা বলতে পারেন বদ অভ্যাস। এক স্থানে বেশি দিন আমার মন টেকে না মোটে। না না ঠাকুর মশাই, আমি আপনার পরিস্থিতি বুঝতে পেরেছি। আর তাছাড়াও আপনার বাচ্চা মেয়েটিও রয়েছে বেশ কয়েকদিন। খুব স্বাভাবিকভাবেই তারও বাড়ি যেতে মন চাইতেই পারে। আপনি যে এখানে এসেছেন, আনন্দের সাথে থেকেছেন, আর আমার পরিবারের জগদ্ধাত্রী পুজো দেখেছেন, এই আমার বড় পাওনা। তবে একটি কথা কিন্তু এই অধমকে আপনাকে দিতেই হবে। কথা দিতে হবে? আচ্ছা বলুন শুনি কি কথা। আগামী বছর জগদ্ধাত্রী পুজোয় আপনি যে আবার আমার বাসায় আসবেন, সে কথা কিন্তু আপনাকে দিতেই হবে। তবেই ছাড় পাবেন, নচেত নয়। কি কথা দিচ্ছেন তো? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। সেসব দেখা যাবে ক্ষণ। এই সব কথায় কিন্তু আমি ভুলছি না। দেখা যাবে আবার কি, বলুন আসবেন। আচ্ছা বাবা, আসবো আসবো। খুশি তো? চলুন দেখি, এবার হাসি মুখে আমাদের বিদায় দিন। দয়া করে একটু অপেক্ষা করুন, একখানা জুরি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের জন্য। যাত্রাপথে তাহলে সামান্যতম কোনো অসুবিধে হবে না, নির্ঝঞ্ঝাটে পৌঁছে যেতে পারবেন। আরে না না, ওইসবের প্রয়োজন নেই কোনো। এত বিলাসিতার কোনো দরকার নেই। জুরি গাড়ির বদলে বরং আপনি একটা গরুর গাড়ি করে দিন। আমরা তাতেই দিব্যি স্বচ্ছন্দে যাত্রা করব। সত্যি ঠাকুর মশাই, আপনি একেবারে মাটির মানুষ। আপনাকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। আচ্ছা বেশ, আমি আপনাদের জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? আমি চারিকে নিয়ে এবার বাড়ির পথে যাত্রা করার জন্য গরুর গাড়িতে উঠে বসলাম দুগ্গা দুগ্গা বলে। বেলা ক্রমশ ফুরিয়ে আসতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটু একটু করে মেঘ জমতে শুরু করেছে ঈশান কোণ বরাবর। বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল আমার। কিছু একটা যে ঘটতে চলেছে তেমনটাই মনে হলো। আমার বাচ্চা মেয়ে চারি আমার কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে চরম ক্লান্তিতে। আমাদের গাড়ি এবার গতিশীল হলো মেঠো রাস্তা ধরে। একের পর এক গ্রাম গঞ্জ, পুকুর ঘাট, বৃহৎ বৃহৎ মহিরুহের দল সব পিছনে ফেলে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে গেল সামনের দিকে। সূর্যদেব যখন পশ্চিম আকাশে একেবারে ঢলে পড়েছে, গোটা গগনবক্ষ যখন নিজেকে একেবারে রাঙিয়ে ফেলেছে রক্তিম আভায়, ঠিক তখন আমাদের গাড়িটা থামলো একটা বন্য পথের ঠিক আগে। আমাদের সামনে একটা বিশাল বন। সেই বনে প্রবেশ করবার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি চালক আমার উদ্দেশ্যে বলল, আগে কর্তামশাই,
ছোট মুখে একটা একটা কথা কমু, কিছু মনে করবে না তো? আরে না না, এত সংকোচ বোধ করছো কেন? যা বলার আছে তা খোলাখুলিভাবে বলো না, আমি কিচ্ছুটি মনে করব না। আমার থেকে সম্মতি পাওয়ার পর সেই গাড়ি চালক এবার ভীতপ্রদ কণ্ঠে বলল কিছু কথা। তার চোখ মুখ জুড়ে আমি পরিষ্কার দেখলাম আতঙ্কের ছাপ যেন নেমে এসেছে সেখানে। আগে কর্তামশাই, আজকে রাতটাই বনে প্রবেশ করার আগে বাইরে মানে এইখানে কাটিয়ে দিলেই বেশি ভালো হতো না? শুনেছি এই বন নাকি মোটেও সুবিধের নয়। বনের মধ্যে অশুভ কিছুর বাস, মানে রাতের বেলায় এই বনের মধ্যে কোনো মানুষ প্রবেশ করে না, গুণাক করেও। সেই কারণেই বলছি, আমার কথাটা দয়া করে একটু বিবেচনা করে দেখুন। চালকের কথা শুনে আমি বললাম, আরে না না, কোনো ভয় নেই, ঈশ্বর আমাদের সাথে আছেন। তুমি চলো তো দেখি, কিচ্ছুটি হবে না, চলো। কিন্তু কিন্তু কর্তামশাই। আরে কোনো কিন্তু নয়, তোমাকে যা করতে বললাম তুমি তাই করো। কেবল পরমেশ্বরকে স্মরণ করে বুকে বল এনে এগিয়ে চলো তো, তাহলেই হবে। দেখবে ঠিক সময়ে জঙ্গল পার হয়ে যাবে আমাদের গাড়ি। চলো। আমার জোরালো কণ্ঠে বলাই সকল কথা শুনে আর কোনো কিছু বলতে পারল না গরুর গাড়ির চালক। চুপচাপ নির্বিকারভাবে সে আদেশ পালন করতে থাকলো। কেবল চালকের মুখ চোখ দেখে পরিষ্কার বোঝা গেল যে সে অত্যন্ত ভীত হয়ে পড়েছে। এক প্রকার বাধ্য হয়েই সে এবার গাড়ি নিয়ে প্রবেশ করলো জঙ্গলের ভিতরে। এতদূর বলে দেখলাম তারানাথ তান্ত্রিক কেমন যেন অদ্ভুত রকমের চুপ হয়ে গেলেন। তাকে দেখে আমি আর কিশোরী পরিষ্কার বুঝলাম যে তিনি কোনো গভীর চিন্তার মধ্যে ডুবে গেছেন। আমি কিশোরীর পানে দৃষ্টি বিনিময় করলাম। আমার চোখের ইশারা বুঝতে পেরে কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, কি হলো ঠাকুরমশাই? হঠাৎ এমন তারা চুপ করে গেলেন যে? কোনো কিছু কি স্মৃতি মনে পড়ে গেল হঠাৎ করে? আমাদের দিকে তারানাথ তান্ত্রিক তাকালেন। তার দুই নয়নের ঠিক চোখ যেতেই আমরা আঁতকে উঠলাম। আমি আর কিশোরী এই দুইজনেই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম তারানাথ তান্ত্রিকের দু চোখ বর্তমানে ছল ছল করছে। চোখের কোণে যেন জমে উঠেছে কয়েক বিন্দু অশ্রুবিন্দু। কিশোরীর ধৈর্য চিরকাল বড় বেশি পরিমাণে কম। সে আর থাকতে না পেরে শেষমেশ বলেই ফেলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আজ এই আমরা কি দেখছি? আপনার আপনার চোখে জল। তারানাথ তার ডান হাতের তালু দ্বারা চোখের কোণ মুছে ফেললেন। না না, ও কিছু নয় গো। আসলে এই ঘটনা বলতে গিয়ে আচমকা বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এখন বেশ বুঝতে পারি সেদিন হঠকারিতার বসে কি মহা সর্বনাশটাই না করে ফেলেছিলাম আমি। গাড়ি চালকের কথা না শুনে কিংবা অন্তরের মধ্যে সৃষ্টি হওয়া অশুভ ইঙ্গিতকে সামান্যতম গুরুত্ব না দিয়ে যে ঠিক কত বড় ভুল মূর্খামি আমি করেছিলাম তা বুঝেছিলাম পরবর্তীতে হাড়ে হাড়ে। সেদিন গভীর রাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করা ছিল আমার এক মারাত্মক ভুল। সেই ভুলের মাসুল দিতে হয়েছিল আমার ছোট্ট মেয়ে চারিকে। নেহাত ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার মাথায়, তাই সে যাত্রায় আমি রক্ষা করতে পেরেছিলাম আমার মেয়েটাকে। না হলে আমার কপালে নেমে আসত কন্যাশোকের ভয়াবহ কালো ছায়া। এর পরের ঘটনা একটু খোলসা করে বলুন দেখি ঠাকুরমশাই, নাহলে কিছুই তো বুঝে উঠতে পারছি না আমরা। তারানাথ তান্ত্রিক এতক্ষণে নিজের সকল উদ্দীপনাকে প্রশমিত করেছে সম্পূর্ণরূপে। তিনি পুনরায় স্বাভাবিক হয়ে উঠেছেন দেখে আমরা একটু স্বস্তি লাভ করলাম। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ডগায় তা আলতো করে চেপে ধরে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন তিনি। তারপর দু চোখ বুঝে টান দিতে দিতে ধূমপানের আনন্দে মশগুল হয়ে পড়লেন। আমরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম। সিগারেট খাওয়া শেষ হতে অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত আধভাঙা নারকেলের মালায় গুজে দিলেন তিনি। তারপর উদাস দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন,
আমার কথা মতোই কাজ করলো চালক। সে একবার কপালে হাত ছুঁয়ে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে এবার সোজাসুজি প্রবেশ করলো জঙ্গলের মধ্যে। জঙ্গলে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। গরুর গাড়ির ভিতর থেকে মুখ বাড়িয়ে আমি দেখতে লাগলাম চারপাশের পরিবেশ একেবারে থমথম নিস্তব্ধ। কোথাও কোনো রূপ আওয়াজ নেই। পশু পাখি কীট পতঙ্গ বন্য জীবজন্তু সবাই যেন এই বন ছেড়ে পলায়ন করেছে মারাত্মক কোনো কিছুর আতঙ্কে। সমগ্র এই বনের মধ্যে যেন জীবিত প্রাণী বলতে আছি কেবল আমরা এই কজন। বুকের মধ্যে আবার সেই কালান্তক বিপদ ঘণ্টাটা ক্রমাগত বেজে উঠল তীব্রভাবে। আমার অন্তরাত্মা যেন আমায় বলে উঠল, দাঁড়া না, আজ তুমি যা করেছ তা মহা অশুভ অশনি। নৈশকালে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করা তোমার মোটেও উচিত কার্য হয়নি। ভবিষ্যতে এই কার্যের খেসারত তোমায় দিতেই হবে। তুমি কেবল প্রস্তুত থেকো। না জানি আজ কি আসে কপালে, ঠিকঠাক ভাবে কাল ভোরের আলো দেখতে পাবো নাকি তাও জানি না। যদি জানতাম যে রাতের বেলাতেই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে, তাইলে কোনো মতেই গাড়ি নিয়ে আসতাম না। জমিদার মশাই আমাকে পই পই করে বারণ করে দিয়েছিলেন যে রাত্রিবেলার আগেই জঙ্গল পারাপার করতে না পারলি আমরা যেন জঙ্গলের বাইরে কোথাও আশ্রয় নিই। কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না মোটে। ওর কথা শুনে আমার মনে এবার একটু খটকার সৃষ্টি হলো সহসা। আমি চালকের উদ্দেশ্যে বললাম, আচ্ছা কি ব্যাপার বলো তো? সামান্য এই জঙ্গলকে নিয়ে অযথা এত ভয় পাচ্ছ কেন? এই জঙ্গলের মধ্যে প্রবেশ করে যা মনে হচ্ছে তাতে এই জঙ্গলের বুকে আদৌ কোনো ভয়ানক হিংস্র জন্তু নেই। তাহলে এত ভয় পাওয়ার কারণটা আসলে ঠিক কি বলো তো? গরুর গাড়ির চালক একটা শুকনো ঢোক গিলে কাটা কাটা ভাবে আমায় বলল, সে তো আমিও জানি গো কর্তা মশাই, যে এই জঙ্গলের মধ্যে কোনো বড় সড়ো জন্তু জানোয়ারের বাস নাই তা মানুষের কোনো প্রকার ক্ষতি করতে পারে। আসলে ভয়টা তো মোটেও বন্য পশুদের নয়, ভয়টা অন্য কিছুতে। অন্য কিছুতে? কি সেই অন্য কিছু? আমার এই প্রশ্নের কোনো যথাযথ উত্তর দিল না চালক। আমার মনে হলো সে যেন কোনো কিছু গোপন করতে চাইছে আমার কাছ থেকে। সে শুধু মিনমিনে সুরে বলল, রাতের বেলায় মোটি তার নাম করতিনি কর্তা মশাই, তাও আবার এই জঙ্গলে তার ডেরায় প্রবেশ করে। একদম নয়, বেশি কথা বলবেন না কর্তা, এতে তার অসুবিধে হতে পারে। দেখছেন না, এই জঙ্গলের মধ্যেই কোনো পশু পাখি মুখে টু শব্দটিও করেনি, কেবলমাত্র তার ভয়ে। গরুর গাড়ির চালক যে আসলে ঠিক কাকে এত ভয় পাচ্ছে, বারবার সে যে কার কথা বলছে, এসবের মাথা মুন্ডু কিছুই আমার বোধগম্য হলো না। এইসব ব্যাপারে আমি আর বিশেষ গাঁটালাম না তাকে। আমার মন ও মস্তিষ্ক জুড়ে হাজারটা প্রশ্ন একসাথে উঁকি দিয়ে উঠল আষাঢ়ের মেঘের মতো। একবার এটাও মনে হলো যে চালকের মাথায় বোধহয় হয়তো গন্ডগোল আছে, নিশ্চয়ই। পরক্ষণেই মনের মধ্যে ভেসে উঠল আমার হৃদয়ের মধ্যেও কিন্তু পরিচিত ওই বিপদ ঘণ্টায় বেঁচে উঠেছে কয়েকটি বার। সত্যি এখানে এমন কোনো কিছু রয়েছে যার থেকে আমাদের বিপদ ঘটার সম্ভাবনা গুরুতর। অতীব সাবধানে থাকতে হবে আমাদের। আমি এবার খুব ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম উপস্থিত সকলে। আমাদের গরুর গাড়ি ক্রমশ জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো অত্যন্ত মন্থর গতিতে, হেলে দুলে। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। একেবারে হক কথা বলেছো ভাই। সত্যি বিষয়টি বেশ ভয় ধরানো গা ছমছমে। বাইরের প্রকৃতির দিকে
একবার ভালোভাবে দৃষ্টি বোলালাম আমি। চারপাশ ঘন কালো হয়ে রয়েছে। মেঘাচ্ছন্ন গগনপটে কেবল মাঝে মধ্যেই খেলে যাচ্ছে ইন্দ্রদেবের লকলকে শানিত তরবারি। ধরিত্রীকে মাঝে মাঝে দ্বিখণ্ডিত করে আকাশের বুক থেকে নেমে আসছে সাদাটে বিদ্যুতের ঝলক। ক্ষণে ক্ষণে বজ্রপাতের বিকট শব্দে কানপাতা দায় হয়ে উঠেছে ক্রমশ। একটু গলা খাকারি দিয়ে তারানাথ তান্ত্রিক ফের শুরু করলেন তার গল্প বলা। রাত্রি তখন ঠিক কতটা হয়েছে তা বলতে পারি না সঠিকভাবে। পথক্লান্তির কারণেই হয়তো একটু তন্দ্রা ভাব নেমে এসেছিল দু চোখের মধ্যে। ছোট চারিও ঘুমিয়ে পড়েছিল আমার কোলে মুখ গুঁজে। পরম পিতৃস্নেহে আমি আগলে রেখেছিলাম মেয়েটাকে। আচমকা ঘুমটা ভেঙে গেল চালকের ভয়ার্ত গলায় বলা কিছু কথা শুনে। রীতিমতো থতমত খেয়ে তাড়াতাড়ি উঠে বসলাম আমি। দেখলাম চালক আমাদের দিকে বড় বড় চোখ করে বলছে, সর্বনাশ হয়ে গেছে কর্তা মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমি আমি পই পই করে এই জন্যই বলেছিলাম রাতের বেলায় জঙ্গলের পথ মোটে ভালো নয় কো। তখন তো আর শুনলেন না আমার কথা। ঘুমের আড়ষ্টতা কাটিয়ে আমি বিচলিত কণ্ঠে বললাম, আহ, কি হয়েছে বলবে তো? এত অস্থির হয়ে পড়েছো কেন? আগে আগে আমি পথ হারিয়ে ফেলেছি। এই রাতের পরিবেশে গহীন বনে দিকে দিকে ভ্রম করে ফেলেছি আমি। সে কি কথা? তাহলে তো মহাবিপত্তি। কথা আমি বুঝে উঠতে পারছি না ঠিক কোন পথে গেলি জঙ্গল থেকে বেরুনো যাবে। আহ, এত ঘাবড়ে চেও না দেখি এক্ষুনি। মাথা ঠান্ডা করো, যা হবার তা হয়ে গেছে। সামনেই যে পথটা চলে গিয়েছে ওইটা ধরেই বরং এগিয়ে চলো, তারপর যা থাকে অদৃষ্টে। আমার কথা মতোই কাজ করলো গরুর গাড়ির চালক। পুনরায় গরুর পিঠে চাপড় বসাতেই গাড়ি এগিয়ে চলল সামনের বন্য পথ ধরে। মধ্যরাতের এ বনভূমি সত্যি বড় ভয়ানক রকমের ভীতিপ্রদ। চারিদিকে কেবলই যেন মৃত্যু শীতল নীরবতা আর নিথরতা। গোটা জঙ্গল যেন গিলে খেতে চাইছে আমাদের ছোট গাড়িটাকে। সে কি মারাত্মক অভিজ্ঞতা! মাঝে মধ্যেই শীতল বাতাস বইছে এলো পাথাড়ি ভাবে। আমাদের গায়ে ঠান্ডা বাতাস এসে মিশতেই শিহরিত হয়ে উঠল সারা দেহ। শরীরের যাবতীয় লোমকূপ খাড়া হয়ে উঠল মুহূর্তের মধ্যে। বেশ অনেকটা সময় এইভাবে ঘোরাঘুরি করার পর এক সময় অধৈর্য হয়ে আমি বললাম, একটিবার গাড়িখানা থামাও দেখি। একবার আমাকে নামতে হবে নিচে, গোটা পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে হবে। দেখি পরমেশ্বর আমায় কোনো সহায়তা করেন কি না। গাড়ি থামতেই আমি গরুর গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে এলাম। আর মাটিতে পা রাখার সাথে সাথে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ যেন থরথর করে কেঁপে উঠল। এমন একটা ঝটকা অনুভূত করলাম যেন ক্ষণকালের জন্য বিদ্যুৎপৃষ্ট হয়েছি আমি দুই চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে বললাম, হে দেবী, আপনি আমাকে এই মহাসংকটের হাত থেকে পরিত্রাণের উপায় বলে দিন। দয়া করে বলুন, দয়া করুন। এমন কোনো সংকেত দিন যাতে আমি বুঝতে পারি সঠিক পথ আসলে কোনটি। দয়া করুন দেবী। সত্যি কথা বলতে কি, এবার আমি ভীষণ আশ্চর্য হলাম। খানিকটা যেন হতাশাগ্রস্ত হয়ে পড়লাম। কারণ আমি দেবীর কাছে ঠিক যতবার নানা ধরনের বিপদের মুখোমুখি হয়ে সাহায্য চেয়ে স্মরণ করেছি তাকে, তিনি বিপদ থেকে উদ্ধারের জন্য ততবারই কোনো না কোনোভাবে উদ্ধার করেছেন আমায়, অথবা উদ্ধারের পথ বলে দিয়েছেন। কিন্তু এবার দেখলাম কোনোরূপ সহায়তা করলেন না তিনি আমাকে। কারণটা অবশ্য আজ করতে বেশি সময় লাগলো না মোটে আমার। এই জঙ্গল মহা অশুভ। প্রথম দিকে চালকের কথায় এটা বিশ্বাস না করলেও যত সময় গেছে ততই আমি বুঝতে পেরেছি এই কথাখানির সত্যতা ঠিক কতটা। এই স্থানে, এই গভীর বনভূমির মধ্যে এতটাই অশুভ প্রভাব রয়েছে যার কারণে দেবীর শুভ শক্তি এই জঙ্গলের মধ্যে সঠিকভাবে প্রবেশ করতে পারছে না হয়তো। বাধ্য হয়ে আমি চালকের দিকে হাত বাড়িয়ে বললাম,
সামনে যে আঁকাবাঁকা পথটা চলে গিয়েছে সেইটা ধরতে। অগত চালক কোনো উপায় না খুঁজে পেয়ে আমার কথা মতোই কাজ করল। বুঝলে হে কিশোরী, আশ্চর্য হওয়ার আরও কিছু বাকি ছিল। এরপর আমি যা দেখলাম তাতে আমার বুকের ভিতর কেউ যেন হাতুড়ি পেটাতে শুরু করলো দড়াম দড়াম শব্দে। আমার মাথাটা যেন একবার ঘুরে গেল বোঁ করে। সমগ্র ভুবন যেন দুলে উঠল, পায়ের তলার মাটি কেঁপে উঠল রীতিমতো থরথর করে। তারানাথের কথা থামতে না থামতেই কিশোরী আবার টানটান উত্তেজনার সাথে ভরাট গলায় বলল, কি এমন দেখলেন ঠাকুরমশাই, যার কারণে আপনার এমন ধারা অবস্থা হলো? তারানাথ তান্ত্রিক এবার কম্পিত হাতে পাশের পানপাত্র থেকে ঢাকনাখানা নামিয়ে রেখে বেশ কিছুটা জল গলায় ঢাললেন তিনি। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে ততক্ষণে। তার এরূপ অবস্থা পূর্বে কখনো একটিবারের জন্য দেখিনি আমরা। গরুর গাড়িতে উঠতেই যাব, সহসা আমি দেখলাম আমার ছোট্ট মেয়ে চারি ঘুমের মধ্যে কি সব যেন উল্টো পাল্টা বলছে বিড়বিড় করে, আর ভয়ানক রকমের খিচুড়ির মতো কাঁপছে তার গোটা দেহ। চারির দুই চোখ উল্টে গেছে, মাথার চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। আমি চারির গায়ে হাত বুলোতেই বুঝলাম জ্বরে তার গোটা শরীর যেন একেবারে পুড়ে যাচ্ছে। আমি একটু জল ছেটালাম তার চোখে মুখে, হাত পা ঘষতে লাগলাম অতি দ্রুততার সাথে। একেবারে সুস্থ সবল একটা মেয়ে যে এমন হঠাৎ করে কিভাবে এত জ্বরে পড়তে পারে আমি তাই বুঝে উঠতে পারলাম না। আমার তখন পাগল পাড়া অবস্থা। এমন রাতের বেলা এই গহীন বনে এর মধ্যে অসুস্থ মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছিলাম সেবার আগে। চারির বিড় বিড়িয়ে বলা কিছু কাটা কাটা খাপ ছাড়া কথা আমার কানে পৌঁছালো। সে অত্যন্ত ভয়ের সাথে থেমে থেমে যেন কারো উদ্দেশ্যে বলছে, আমায় আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমার এত কাছে আসছো কেন? তুমি কে? তুমি এত কাছাকাছি এসো না, আমার ভীষণ ভয় লাগছে। বাবা মশাই, আপনি কোথায়? ওই শয়তানটা আমায় ধরতে আসছে, বাঁচান আমায়, বাঁচান দয়া করে। মেয়েটার দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমি কিছুক্ষণ অপলকভাবে। মেয়েটা এমনভাবে কথাগুলো বলছে যেন সত্যিই সে তার চোখের সামনে ভয়ানক কোনো এক শয়তানকে দেখতে পাচ্ছে। চারিকে কিছুটা জল কোনো রকমে খাইয়ে অতি সত্বর আমি গাড়ি চালাতে হুকুম দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব তুমি গাড়ি চালাও, যেভাবেই হোক এই বন ছেড়ে আমাদের বের হতেই হবে। আচমকা আমার মেয়েটার শরীর অত্যন্ত খারাপ হয়ে পড়েছে, যার কারণ আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে বৈদ্যের কাছে নিয়ে যেতেই হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আমার কথায় ইতিবাচক ভঙ্গিমায় গরুর গাড়ির চালক উপর নিচে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, আপনার মেয়ের কিছুটি হবে না। মাথার উপর ভগবান আছেন, তিনি রক্ষা করবেন আপনার কন্যাকে। ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। হ্যাঁ, আমার ভয়টাই সত্য হলো দেখছি। গরুর গাড়ির চালকের বলা শেষ কথাগুলো আমার কান অবধি যেন প্রবেশ করলো না কিছুতেই। আমি তখন অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। সে ক্রমাগত ভুল বকেই চলল। তার হাব ভাব দেখে মনে হলো সে সত্যিই যেন কাউকে দেখতে পাচ্ছে, কারোর অস্তিত্ব উপলব্ধি করতে পারছে, এবং যার কারণে এতটা ভয় পাচ্ছে। তারপর তারপর কি ঘটলো ঠাকুরমশাই? আপনারা কিভাবে এই জঙ্গল থেকে বের হলেন? তারানাথ তান্ত্রিক একটানা এতগুলো কথা বলার পর একটু থামতেই কিশোরী প্রায় সঙ্গে সঙ্গেই বলেই উঠল কথাটা। আর এমন অধৈর্যপনার কারণে এবার অবশ্য বিন্দুমাত্র বিরক্ত হলেন না ঠাকুরমশাই। উল্টে তিনি পরবর্তী কাহিনী বলতে থাকলেন বাধ্য ছেলের মতন। পরদিন প্রায় বেলার দিকে আমরা এসে পৌঁছলাম আমার গৃহের সম্মুখে। অনেক ঝক্কি ঝামেলা হয়েছিল সেই রাত জুড়ে। ওই অভিশপ্ত রাতের কথা আমি সারা জীবন মনে রাখব। কোনোদিন ভুলতে পারবো না, শতক চেষ্টা করার পরেও না, পারবো না। তো যাই হোক, গরুর গাড়ির চালককে
তার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে আরও কিছু পয়সা বেশি দিলাম আমি তার হাতে। গাড়ি থেকে অত্যন্ত সাবধানে চারিকে যখন কোলে করে নামিয়ে দেওয়ার জন্য শুইয়ে দিলাম, তখনও মেয়েটার ধুম জ্বর। সে চারিদিকে তাকিয়ে থাকলো কিছুটা সময়। আমি দেখলাম চালকের মুখ যেন ফ্যাকাশে হয়ে গেছে, পুরোপুরি অলিখিত সাদা পত্রের ন্যায়। থমথমে গলায় যেন বহু কষ্টের সাথে চালক বলল, মেয়েটাকে একটু সাবধানে রাখবেন গো কর্তা, না জানি মেয়েটার ভাগ্যে ঠিক কি লেখা আছে। এ কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। হনহনিয়ে চলে গেল সোজা গাড়ির দিকে। তারপর নিজ গন্তব্যের পানে যাত্রা শুরু করলো যথাক্রমে। চালকের বলা একেবারে শেষের কথাগুলোয় আমার বুকে কেমন যেন এক বেদনার সৃষ্টি হলো। আমি দেখলাম আমার মেয়েটা দাওয়ায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে আর বিড়বিড় করে বলছে, আমায় আমায় ছেড়ে দাও, আমার এত কাছে এসো না, তুমি ভীষণ বাজে, অত্যন্ত খারাপ দেখতে, আমায় আমায় স্পর্শ করো না দয়া করে। বাবা মশাই, বাবা মশাই, আমায় আমায় রক্ষা করো না হাত থেকে। আমি ছুটে গেলাম আমার মেয়েটার কাছে। মেয়েটার মাথা কোলে তুলে নিলাম। তার এই অবস্থা দেখে আমার চোখের কোণ থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্রু বাড়ি। মেয়েটার গা তখনও পুড়ে যাচ্ছে যেন। দেহের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ওর শরীর স্পর্শ করাই দুর্দায় হয়ে ঠেকেছে। চারির মাথায় ঠান্ডা জল ঢেলে খুব ভালোভাবে মাথা ভিজিয়ে চুল মুছিয়ে সমানে একভাবে কপালে জলপট্টি দিতে লাগলাম আমি। জলের ঘরে প্রায় অর্ধচেতন অবস্থায় মেয়েটা আরও কত কি প্রলাপ বকে গেল। সেই সময় আমার অবস্থা যে কি রকম ছিল তা তোমরা এখন বুঝতে পারবে না রে। পিতা হওয়ার বড় জ্বালা। পিতা হলো এমন একটি বিশাল মহির্গ, যার শীতল ছায়া আমাদের মাথার উপর থাকে সর্বদা। তোমার গায়ে এতটুকু কোনো আঘাত আসার আগেই তোমার পিতা তা তার নিজের দিকে টেনে নেবেন। সুস্থ সবল মেয়েটা যে কিভাবে এমন ধারা অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে, তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমি অন্তত সে বিষয়ে কিছুই বুঝতে পারলাম না প্রথম দিকটায়। মেয়েটার কথা ভেবে ভারী কষ্ট হলো। কেবলই বারে বারে ওর হাসি খুশি প্রাণোচ্ছল মুখটার কথা মনে পড়ে যেতে লাগলো ক্ষণে ক্ষণে। এটা একেবারে যথার্থ বলেছেন আপনি ঠাকুরমশাই। সত্যি আমাদের জীবনে সবচেয়ে বেশি যাদের অবদান থাকে সেই প্রথম শ্রেণীর দুজন মানুষ হলেন আমাদের মা এবং আমাদের বাবা। তারা যদি না থাকতেন তাহলে আমরা কেউ কোনোদিনও হয়তো এই পৃথিবীর আলোও দেখতে পেতাম না। আমার কথা শুনে তারানাথ তান্ত্রিক একটু প্রশংসার হাসি হেসে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, তোমরা একটু বসো হে, আমি ভিতর থেকে একবার গড়গড়াটা সেঁচে আনি ভালো করে। তামাক ছাড়া গল্পের আসর ঠিক জমছে না। বসো, আসছি। এই কথা বলে তারানাথ তান্ত্রিক উঠে চলে যেতেই আমি আর কিশোরী নিজেদের মধ্যে একটু গল্প গুজব করতে ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক এমন সময় একটা নুপুরের রুনুঝুনু শব্দ আমাদের কর্ণগোচর হলো। পেছন ফিরে তাকিয়ে আমরা দেখলাম মিষ্টি হাসি হেসে হাতে একখানি পাত্র নিয়ে চারি এগিয়ে আসছে ক্রমশ আমাদের দিকে। চারি হাতের পাত্রখানা তক্তপোষের উপর নামিয়ে রেখে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য একটু গরম গরম কচুরি ভাজলাম, খেয়ে বলুন দেখি কেমন হয়েছে। কচুরির নাম শুনেই কিশোরীর চোখ বড় বড় হয়ে উঠল। বড় বড় কচুরিগুলো দেখে তার জিভে জল চলে এলো রীতিমতো। ঝটপট একখানি কচুরি তুলে নিয়ে তাতে সামান্য ফোঁ দিয়ে মস্ত কামড় বসালো কিশোরী। কচুরি চিবোতে চিবোতে পরম তৃপ্তির সাথে সে বলল, আহা, অপূর্ব স্বাদ হয়েছে সত্যি চারি। তোমার হাতের প্রশংসা করতেই হয়, ভীষণ ভালো হয়েছে খেতে। আমাদের কাছ থেকে অত্যন্ত প্রশংসা শুনে হাসতে হাসতে চারি আবার প্রবেশ করলো তার নিজের কাজ করতে, রন্ধনশালার অভ্যন্তরে। গৃহের ভেতর থেকে তারানাথ তান্ত্রিক গড়গড়াখানা সেজে এনে বসলেন আমাদের ঠিক সামনে তক্তপোষের উপর।
কিশোরীর ধৈর্য চিরকালই বড়ই কম, তাই সে প্রায়ই বলতে যাচ্ছিল গল্প শুরু করার জন্য, কিন্তু তার আগেই ঠাকুরমশাই নিজে থেকেই শুরু করলেন সে কাহিনী বলা। বুঝলে কিশোরী, মেয়েটার ওই অবস্থা দেখে তখন আমার পাগল পারা দশা হয়েছিল। নাওয়া খাওয়া সব মাথায় উঠেছিল। অনেক ভালো ভালো স্বনামধন্য বৈদ্য কবিরাজ দেখানোর পরেও, নানারূপ পথ্য ওষুধ খাওয়ানো সত্ত্বেও এতটুকু মেয়েটার জ্বর নামানো গেল না দেহ থেকে। যত সময় যেতে লাগলো ততই অবস্থা আরো যেন বেগতিক হয়ে পড়ল। ক্রমশ আমি বুঝতে পারলাম এই জ্বর মোটে সাধারণ কোনো জ্বর নয়। আরেকটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম জানো, প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রির সময় অবধি অদ্ভুতভাবে চারি ওই একই কথাগুলো আউড়ে চলে একাধিকবার। হাত পা ছোঁড়াছুড়ি করে বিভৎস রকমের, তাকে ধরে রাখা যায় না কোনো রকমে। চারির হাব ভাব দেখলে মনে হয় সত্যিই যেন তার কাছাকাছি আসছে কোনো এক অতিকায় ভয়ানক শয়তান। সেই শয়তানকে কেবলমাত্র চারই দেখতে সক্ষম। মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেল। আসলে যে ব্যাপারটা কি ঘটছে তার কিছুই আমার বোধগম্য হলো না। মেয়েটার হস্তরেখা ও ললাট বিচার করার সিদ্ধান্ত আমি নিলাম। একদিন ওর হাতের রেখা বিচার করতে গিয়ে আমি যা দেখলাম তাতে ভয় আমার বুক ঠান্ডা হয়ে গেল। কেন ঠাকুরমশাই, চারির হস্তরেখা বিচার করে কি এমন কিছু আপনি দেখলেন যার কারণে আপনার বুক ঠান্ডা হয়ে গিয়েছিল ভয়? কিশোরীর এ প্রশ্নের জবাবে তারানাথতান্ত্রিক সোজাসুজি তাকালেন আমাদের পানে। তিনি চোখ অত্যন্ত সংকুচিত করে বজ্র কঠিন কণ্ঠে বললেন, মৃত্যুযোগ। তারানাথতান্ত্রিকের এই একটি শব্দ আমাদের কানে প্রবেশ করার সাথে সাথেই অদূরে কোথাও বিকট আওয়াজ করে বজ্রপাত হলো। অনন্ত শূন্য হতে বিদ্যুতের তরবারি নেমে এলো ধরিত্রীর বুকে। আমরা নিজেদের দু কান হাতে করে চাপা দিলাম। আমাদের মস্তিষ্কে যেন ধাক্কা মারল তারানাথতান্ত্রিকের বলা অন্তিম শব্দটি। পরিস্থিতি স্বাভাবিক হতে কিশোরী গমগমে গলায় বলল, কি মৃত্যুযোগ? হ্যাঁ, আমি একবার দুবার নয়, বেশ কয়েকবার ভালোভাবে পরীক্ষা করে বুঝলাম আমি যা দেখছি তা একেবারে ধ্রুব সত্য। আর কিছুদিনের মধ্যেই চারির অদৃষ্টে মৃত্যুযোগ ঘনিয়ে আসবে। তার আয়ু রেখা অত্যন্ত ফিকে হয়ে পড়েছে স্বাভাবিকের তুলনায়। এক নিমেষে আমার বুকটা শূন্য হয়ে গেল ধুধু মরুভূমির ন্যায়। সেদিনের মতো অত অসহায় নিজেকে আর কখনো একটি বারের জন্য মনে হয়নি। আমার গোটা ভুবন যেন অন্ধকার হয়ে গেল চোখের পলকে। দাওয়ায় বসে অসুস্থ মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আমি মনে মনে কাল ভৈরবকে বললাম, হে প্রভু, এই ঘোর সংকটের হাত থেকে পরিত্রাণের উপায় আপনি বলে দিন আমায়। যেভাবেই হোক আমার মেয়েটাকে রক্ষা করুন, এই যাত্রায় রক্ষা করুন। আমার পরমেশ্বর আমার ওপর সর্বদাই কৃপাময়। এমন কখনো কোনোবার যায়নি যে আমি বিপদে পড়ে তাকে স্মরণ করেছি আর তিনি আমার কথা শোনেননি। আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ ব্যতিক্রম ঘটনা ঘটল না একবারও। কাল ভৈরব আমায় সাহায্য করলেন। আমায় মনে করিয়ে দিলেন সুধাময় আগম বাগীশের নাম। তখনকার দিনে সুধাময় আগম বাগীশ ছিলেন একজন অত্যন্ত নাম করা প্রসিদ্ধ আগম বাগীশ। দুস্থ অসহায় মানুষদের রক্ষাকর্তা ছিলেন তিনি। সুধাময় আগম বাগীশের সাথে আমার মোলাকাত হয়েছিল বেশ কয়েক বছর আগে একটি সন্ন্যাসী মেলায়। আমি জানি তার আশ্রম ঠিক কোথায়, সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। এই বিপদ থেকে যদি কেউ আমার মেয়েকে উদ্ধার করতে পারে তাহলে একমাত্র তিনিই পারবেন। কাল ভৈরবের উদ্দেশ্যে কপালে দুই হাত ঠেকিয়ে আমি ভক্তি সহকারে প্রণাম জানালাম।
আগুন বাগিশের নাম খানি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর এক মুহূর্ত কাল বৃথা বিলম্ব না করে তড়িঘড়ি রওনা দিলাম আগুন বাগিশের আশ্রমের উদ্দেশ্যে। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী এবার বলল, সে কি ঠাকুর মশাই, আপনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের মেয়েকে রক্ষা করার জন্য অন্য আর এক উচ্চতর ক্ষমতাবান আগমবাগিসের সাহায্য নিতে হলো? এই কেমন ধারা কথা? কিশোরীর এমন কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি যা ভেবেছিলাম বাস্তবে ঠিক তাই হলো। তারানাথ তান্ত্রিক তার এই কথায় বেশ খানিকটা চটেই গেলেন। তিনি তিরিক্ষি মেজাজের সাথে বজ্র কঠিন কণ্ঠে এবার বললেন, এই হলো তোমাদের সবচেয়ে বড় ভুল, জানো তো কিশোরী। মনুষ্য জাতি আসলে এমন ধারা, তারা নিজেদের সবচেয়ে ক্ষমতাবান ভাবতে ভালোবাসে। অবশ্য সবাই তেমনটা করে না। যারা যারা এমনটা করে তাদের মতো মূর্খ এই জগতের সংসারে আর একটিও নেই। তুমি তোমার হাতের 5টি আঙুল বিচার করে বলো তো দেখি, তারা প্রত্যেকে সমান কিনা? সমান নয় তো। এই জগতের মানুষও ঠিক তেমনই, সকলে এক মাপের এক গুণের হয় না। আর তোমাকে কে বলেছে যে আমি একজন বিশাল ক্ষমতার অধিকারী, মহা ক্ষমতাবান ব্যক্তি? আমি তুচ্ছ এক মানব মাত্র। হ্যাঁ, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য এবং কাল ভৈরবের সাক্ষাৎ প্রাপ্ত। সামান্য কিছু জ্ঞান আহরণ করতে পেরেছি, এই যা। তাই বলে অহংকার করি না কখনোই, কারণ অহংকারই পতনের মূল কারণ। আমার থেকেও এই জগৎ সংসারে আরো 1000 গুণ বেশি ক্ষমতার অধিকারী মানব রয়েছে। তাই আমি যে সর্বে সর্বা এমনটা ভাবার কোনো কারণ নেই, বুঝলে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পূর্বে আমি তাড়াতাড়ি সব দিক রক্ষা করার জন্য অতি দ্রুততার সাথে বললাম, ঠাকুরমশাই আপনি একটু শান্ত হন দেখি। ওর কথা বাদ দিন, এরপর বলুন, সেই আশ্রমে গিয়ে সুধাময় আগম বাগিশের কি দেখা পেলেন আপনি? আমার কথায় তারানাথ একটু শান্ত হলেন। বেশ কয়েক মিনিট চুপ থেকে ফের বলতে শুরু করলেন তিনি। হ্যাঁ গো, দেখা পেলাম। ভাগ্য আমার সাথ দিয়েছিল, তাই তিনি আশ্রমেই ছিলেন। আশ্রমের অভ্যন্তরে প্রবেশ করে দেখলাম একটি বৃক্ষের নিচে পশমের আসনের উপর বসে আছেন সুধাময় আগম বাগিশ। তার মাথার লম্বা চুল পিছনে ছোট্ট খোপা করে বাঁধা, আর বাকি অংশটা ঝালরের মতো গাঢ় বেয়ে নেমে এসেছে বক্ষদেশ অবধি। টানা টানা দুখানি আঁখি, তাতে নীলাভ রঙের মণি। লম্বাটি কালো নাক, পাতলা ঠোঁট, হালকা দাড়ি, কপালে একখানি তিলক, চোয়াল শক্ত, গলায় ও হাতের বাহুডোরে রুদ্রাক্ষের মালা, কোমরে জড়ানো একখানি শ্বেত শুভ্র ধুতি। পদ্মাসনে বসেছিলেন তিনি। হয়তো ধ্যান করতেই যাচ্ছিলেন, কিন্তু আমায় দেখা মাত্রই অত্যন্ত উত্তেজিত হয়ে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন আগম বাগিশ মশাই। আমি প্রায় দৌড়ে গিয়ে লুটিয়ে পড়লাম তার পদতলে। তাকে প্রণাম করতেই তিনি আমার কাঁধে হাত দিয়ে আমায় তুলে আশীর্বাদ করে বললেন, আরে আরে তারানাথ যে, এসো বাবা এসো। বহুদিন পর তোমার সাথে দেখা হলো, কিন্তু এ কি হাল করেছ নিজের? চোখ মুখের এ কি দশা হয়েছে? নির্ঘাত কোনো বিপদের মধ্যে পড়েছ? বলো তারানাথ, বলো কি হয়েছে তোমার, যার কারণে শরীরের এরূপ হাল হয়েছে? আমি এবার সুধাময় আগম বাগিশ মশাইকে ধীরে সুস্থে সবটা খুলে বললাম। আমার কথা শুনে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আমার সাথে আমার গৃহে এসে একটিবার চারিকে দেখতে চাইলেন নিজে থেকেই। তার এই কথা শুনে কৃতজ্ঞতায় আমার চোখের কোণে জল চলে এলো। আমি দু হাতে তার হাত দুখানি জাপটে ধরে বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আগম বাগিশ মশাই, তা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আহা, এতে ধন্যবাদ জানানোর কিছু নেই। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই যে আমাদের মূল ধর্ম, মূল কর্ম, তা তো তুমিও জানো হে। চলো, আর এখানে দাঁড়িয়ে থেকেই নিজেদের মধ্যে বৃথা বাক্যালাপ করে কাল বিলম্ব না করাই শ্রেয়। তোমার বাড়ির পথে বরং রওনা হওয়া যাক।
হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চলুন। আর কোনো কথা না বাড়িয়ে আমি এবার নিয়ে এলাম আগম বাগিশ মশাইকে আমার গৃহে। চারির কপালে তিনি নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকিয়ে দু চোখ মুদিত করলেন। আমি দেখলাম তার শরীর থেকে এক অদ্ভুত উজ্জ্বল আলোর জ্যোতি বহির্ভূত হতে শুরু করলো, অত্যন্ত ধীরে ধীরে। তারপর এক সময় সে আলো চোখ ধাঁধানো একটা প্রকট রূপ ধারণ করলো। এরূপ ঐশ্বরিক শক্তি খুব অল্প মহান মানুষদের মধ্যেই থাকে। মাত্র কিছুক্ষণ চারির কপালে হাত ঠেকিয়ে এক সময় তা ছিটকে সরিয়ে নিলেন তিনি। আমার দিকে তাকিয়ে এবার অশান্ত গলায় বলে উঠলেন, এ কি সর্বনাশ ঘটিয়েছ তারানাথ তুমি? সুধাময় আগম বাগিশ মশাইয়ের এই কথা শুনে আমি খুব স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে গিয়ে বললাম, কি কি সর্বনাশ ঘটিয়েছি আমি আগম বাগিশ মশাই? তিনি আমার দিকে বিস্ফারিত নয়নে একবার দৃষ্টি বিনিময় করলেন। আমি তার চোখের দিকে চেয়ে থাকতে পারলাম না বেশিক্ষণ। ভীষণ ভীষণ ভয় লাগলো আমার। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে অপরিসীম ক্রোধে। তিনি বলতে আরম্ভ করলেন, তোমাকে যখন অত করে বারণ করা হয়েছিল ওই জঙ্গলের মধ্যে রাতের বেলা প্রবেশ না করতে, তখন তুমি কেন শোনোনি সে কথা? কেন গাড়ির চালককে অত জোর করে প্রবেশ করিয়েছিলে জঙ্গলের ভিতর? জানো না সব বিষয়ে কৌতূহল দেখাতে নেই? অধিক কৌতূহল বিপদ ডেকে আনে। এই জগতে কিছু কিছু জায়গা ক্ষেত্র বিশেষে সময়কালে নিষিদ্ধ হয়ে ওঠে। সেখানে প্রবেশ করা মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান জানানো। আগম বাগিশ মশাইয়ের মুখ থেকে মৃত্যু এই শব্দটা শুনে আমার বুকটা যেন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল নিমিষে। স্বাভাবিক বোধ বুদ্ধি বোধহয় সব কিছু লোপ পেল যেন। কোনো রকমে কাটা কাটা ভাবে কেবলমাত্র বললাম, কেন কেন আগম বাগিশ মশাই হঠাৎ এই কথা বলছেন কেন? বলছি কি আর সাধে হে, বলছি অনেক দুঃখ থেকে। আজ তোমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী কেবলমাত্র তুমি তারানাথ, তুমি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলেও এটাই কঠিন বাস্তব। ওই জঙ্গলে প্রবেশ করা রাত্রিবেলায় একেবারেই বেমানান ও কঠিনভাবে নিষিদ্ধ। কারণটা তুমি যদি জানতে, তাহলে কখনোই এই ভুল কাজ তুমি করতে না। কি সেই কারণ আগম বাগিশ মশাই? সত্যি তা আমি জানি না। ওই জঙ্গলের মধ্যে এক ভয়ানক পুরুষ অপদেবতার বাস। প্রতি রাতে সে জেগে ওঠে ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের বুকে বসবাসকারী যাবতীয় পশু পাখি কীট পতঙ্গ সরীসৃপ কেবলমাত্র তার ভয়ে কেউ রাতের বেলায় কোনরূপ আওয়াজ অবধি করে না। ভুলবশত যদি কোনো মানুষ সেই জঙ্গলে একটিবার প্রবেশ করে, তাহলে তার দিকে ভ্রম ঘটিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে অপদেবতা। তোমাদের ক্ষেত্র ঠিক তাই হয়েছে। তুমি আগেই বলেছ তোমার গাড়ির চালক পথ ভুল করেছিল। সে পথ ভুল করেছিল নিজে থেকে নয়, তাকে পথ ভ্রম করানো হয়েছিল ইচ্ছাকৃতভাবে। তুমি যখনই গাড়ি থামিয়ে চারিকে কাজ ছাড়া করে নেমে আসো, অপদেবতা ঠিক তখনই তার উপর ঝাঁপিয়ে পড়তে চায়। কিন্তু ভাগ্য খুবই ভালো যে তুমি তার পূর্বেই তোমাদের সকলের সুরক্ষার জন্য দেহ বন্ধন করে রেখেছিলে ভালোভাবে। কেবলমাত্র ওই কারণেই সে চারির কোনো ক্ষতি করতে পারেনি। তবে তার সঙ্গ নেয় এবং চারির সাথে সাথে সে তোমার গৃহেও এসে হাজির হয়। এই জন্যই প্রতি সন্ধ্যা থেকে সারা রাত অবধি চারি ওইরূপ কথাগুলো বলে চলে। এতদিন তুমি সেগুলোকে কেবলমাত্র জ্বরের ঘোরে বলা বিলাপ ভেবে এসেছ। ওগুলো আসলে কোনো বিলাপ বা ভুল বকা নয়। ওগুলো হলো অপদেবতা চারির নিকটে আসার কারণে চারির বাধা প্রদানের সামান্যতম মৌখিক প্রচেষ্টা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো কি মারাত্মক ভুলটাই না করেছ হঠকারিতার বশে। এদিন ওই জঙ্গলের মধ্যে নৈশকালে প্রবেশ করে
তুমি বিরাট ভুল করেছো তারানাথ। এইভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে, তোমার মেয়ে শয্যাশায়ী হয়ে একসময় তার শরীর আরো ভেঙে পড়বে এবং একদা তার দেহ ছেড়ে প্রাণবায়ু বেরিয়ে যাবে। সুধাময় আগুন বাগিসের কথাগুলো কানে যেতেই আমি ধপ করে বসে পড়লাম মাটির মধ্যে। আমার হাত পা তখন অসাড় হতে শুরু করেছে। মাথার মধ্যে সব কিছু যেন তালগোল পাকিয়ে একাকার হয়ে যাচ্ছিল মিলেমিশে। আগুন বাগিস মশাই বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ শুরু করলেন চারির সামনে। বিন্দুমাত্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আমার। আমি তখন সেদিনের ওই ঘটনার জন্য আক্ষেপ করতে ব্যস্ত। আমি এবার আগুন বাগিস মশাইয়ের পায়ে পড়ে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে বললাম, এই অপদেবতার হাত থেকে আমি কিভাবে আমার মেয়েটাকে মুক্ত করব? দয়া করে আপনি আমায় তা বলে দিন, দয়া করুন আমাকে। সুধাময় আগুন বাগিস নিরস মুখে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, সে উপায় আমারও জানা নেই হে তারানাথ, আমারও জানা নেই। আমি এক্ষেত্রে বড় নিরুপায়। ঈশ্বরকে ডাকো, ভগবান করুণাময়, তিনি কোনো না কোনো একটা পথ দেখাবেন ঠিকই তোমায়। আগুন বাগিস মশাই চলে গেলেন আমার গৃহ ত্যাগ করে। আমি ভীষণ অসহায় বোধ করলাম। মেয়েটার মুখের দিকে তাকানোর সাহস আমার হচ্ছিল না জানো। বড় অপরাধ বোধে ভুগছিলাম সর্বক্ষণ। কেবলমাত্র আমার কর্মের জন্য আজ তার এই দশা। আচমকা আমার মাথার মধ্যে বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল। আমার দাদা মশাইয়ের সংগ্রহ করা বিভিন্ন প্রাচীন মহামূল্যবান পুঁথিপত্রগুলির কথা মনে পড়ে গেল। ওই বইগুলিতে অনেক তন্ত্রক্রিয়া, অনেক গুপ্ত মন্ত্র লেখা রয়েছে। আমি সেই প্রাচীন পুঁথিগুলি খুলে বসলাম এবার। অনেকটা সময় ধরে একটানা ঘাটাঘাটি করার পর পেলাম অপদেবতা বিনাশের একখানি মোক্ষম উপায়। আমার ঠোঁটের কোণের সূর্যোদয়ের মতো উজ্জ্বল হাসির রেখা ফুটে উঠল। তবে এই বিশেষ প্রক্রিয়াটি করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। একটু সামান্য অসাবধানতা কিংবা সময়ের হেরফের হলে আমার মেয়েটাকে হয়তো আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব। গহীন বনভূমির বুকে তিলে তিলে নেমে আসছে জমাট বাঁধা গাঢ় অন্ধকারের আস্তরণ। সমস্ত প্রাণীকুল যে যার বাসায় প্রবেশ করেছে আস্তে আস্তে। সাপদের পাল নিঃশব্দে বেরিয়ে আসছে মাটির তলার সুড়ঙ্গ ছেড়ে। বনের মধ্যিখানে জ্বলছে একটি হোমকুণ্ড। হোমকুণ্ডের চারিধারে গাঁথা রয়েছে বিশাল বিশাল 4টি ত্রিশূল এবং ঠিক কুণ্ডের মাঝখানে গাঁথা রয়েছে একখানি বৃহৎ ত্রিশূল। আগুনের লেলিহান শিখায় মাঝের ত্রিশূলটি তপ্ত হতে শুরু করেছে ইতিমধ্যেই। হোমকুণ্ডের আসনে 4টি মোড়ার মাথার খুলির উপর 4টে কাকের পালক রাখা। অল্প কিছু সাদা সর্ষে আর বনতুলসীর ডাল ছড়ানো আছে চারিদিকে। আগুনের সোনালি আভা ছড়িয়ে পড়ছে যজ্ঞবেদীর সম্মুখভাগে ব্যাঘ্র চামড়ার উপর বসে থাকা রক্তাম্বর পরিহিত ঘরমাক্ত মানুষটির গায়ে। সে এক মনে মৃদু গলায় প্রাচীন পুঁথি দেখে বিশুদ্ধ সংস্কৃত ভাষায় বিড়বিড় করে আওড়ে চলেছে এক বিশেষ মন্ত্র। ওই মানুষটির নাম কি জানো? তারানাথ চক্রবর্তী। লোকেদারে তারানাথ তান্ত্রিক কয়। যজ্ঞবেদীর পাশেই শায়িত আছে অসুস্থ বালিকা চারি। পুজো পাঠ প্রায় সমাপ্ত হয়েই এসেছে। ঠিক এমন সময় চারি বিড়বিড় করে কাতর সুরে বলে উঠল আবার সেই কথাগুলো। আমি বুঝলাম তার মানে ওই শয়তান অপদেবতাটি হাজির হয়েছে
এবং সে চারির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। আজ আমি কোনরূপ গাত্রবন্ধন করিনি চারির, সুতরাং সে তার মধ্যে প্রবেশ করতে সক্ষম হবে সম্পূর্ণরূপে। পূজা সমাপ্ত হতে কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আগুনের মধ্যিখান হতে এক ঝটকায় তুলে আনলাম সেই গরম তপ্ত ত্রিশূলটিকে। তারপর সোজাসুজি আমি তা খুব আলতো করে সাবধানে গেঁথে দিলাম চারির মাথা বরাবর। একটা তীব্র চিৎকার করে উঠল মেয়েটা, তবে ওর কণ্ঠ থেকে যে আওয়াজ বেরিয়ে এলো তা মোটেও কোনো বালিকার মিষ্টি মেয়েলি আওয়াজ নয়। সে আওয়াজ বীভৎস, কঠিন, অমসৃণ এবং ভারী পুরুষালী এক আওয়াজ। আমার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আমি এবার ত্রিশূলটা তুলে নিলাম আস্তে আস্তে। চারির কপাল থেকে সরু রক্তের ধারা নেমে এলো। ছটফট করতে করতে একসময় মেয়েটা নিস্তেজ হয়ে ঘাড় গুঁজে পড়ে রইল মাটির মধ্যে। ওই যে কথায় বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বাঁকাতে হয়, আমি সেই পন্থাই অবলম্বন করেছিলাম। ওই অপদেবতাকে আলাদাভাবে বিনাশ করা ছিল প্রায় অসাধ্য ব্যাপার, কারণ তাকে না দেখা যায় চোখে আর না বোঝা যায় তার অস্তিত্ব। সেই কারণেই আমি চারিকে গাত্রবন্ধন থেকে মুক্ত করলাম, যাতে ওই অপদেবতা তার শরীরের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারে। আর একটিবার ওই অপদেবতা তার শরীরে প্রবেশ করলেই আমি অপদেবতাকে বিনাশ করব যজ্ঞ থেকে ত্রিশূলখানি তুলে নিয়ে, যা আমি গেঁথে দিয়েছিলাম চারির কপালে। এতে শারীরিক আঘাতটা আমার মেয়ের উপর লাগলেও প্রকৃতপক্ষে ধ্বংস হয়েছিল কিন্তু সেই অপশক্তিটি। একমাত্র এভাবেই সম্ভব ছিল তাকে বধ করা। অবশ্য এই উপায়টি আমি খুঁজে পেয়েছিলাম ওই প্রাচীন পুঁথি ঘাটাঘাটি করার সময়। সেই কারণেই তোমায় বলেছিলাম এই গোটা প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। একটু এদিক ওদিক হলেই আমার মেয়েটার বড় সড়ো কোনো বিপদ ঘটে যেতে পারত। ঈশ্বরের অসীম কৃপা, তাই ওই অপশক্তিটিকে সঠিকভাবে বধ করতে পেরেছিলাম চারির কপালে ত্রিশূলের আঘাত হানতে না হানতেই। এতে সাপও মরল আর লাঠিও ভাঙল না। ওই অপদেবতাকে বিনাশ করা সম্ভব হলো, আর চারির সামান্য একটু আঘাত লাগলো বটে, কিন্তু বড়সড় কোনো ক্ষতি হলো না কিংবা প্রাণ সংশয়ের আর সামান্যতম সম্ভাবনাও রইল না। আমি তার হাতের তালু মেলে ধরে দেখলাম তার আয়ুরেখা সম্পূর্ণরূপে গাঢ় হয়ে উঠেছে। তার ললাট থেকে মুছে গেছে সকল মৃত্যু চোখ। বাহ ঠাকুরমশাই, বাহ! সত্যি আপনার তারিফ করতেই হয়। ভাবতেও অবাক লাগছে আমাদের চারি অতীতে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েছিল। সত্যি ঈশ্বর মঙ্গলময়, তাই মেয়েটাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন আপনি। এরপরে ঘটি থেকে কিছুটা জল নিয়ে আমি ভালোভাবে ছিটিয়ে দিলাম চারির চোখে মুখে। ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো মেয়েটার। বেশ কয়েকদিন বাদে চোখের পাতা খুলে পুনরায় এসে দেখলো বাইরের প্রকৃতি। আমি তার উপর ঝুঁকে পড়েছিলাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো অঝোর ধারায়। আমিও পরম স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরলাম। চারির গা থেকে ইতিমধ্যে তখন জ্বর নেমে গেছে পুরোপুরিভাবে। তার দৈহিক তাপমাত্রা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। আমি বুঝলাম সকল বিপদ, সকল অমঙ্গলের ঝড় কেটে গেছে। বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে তারপর আমি আর চারি ধীরে ধীরে সেই জঙ্গল থেকে বেরিয়ে এসে গরুর গাড়ি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কি হে, কেমন লাগলো তবে আজকের এই কাহিনী? দয়া করে আজ আর এই প্রশ্ন করবেন না ঠাকুরমশাই, কারণ
এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা বা দৃষ্টতা হয়তো দুটোর কোনোটাই আমাদের কারণ নেই। আজকের এই কাহিনী ভালো মন্দ বিচার করার মতন ক্ষমতা আমাদের উভয়েরই নেই। এই কাহিনী শুনে আমরা পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ ঠাকুরমশাই, এতকাল আপনার মুখ থেকে নানান কাহিনী শুনলেও চারিকে নিয়েই প্রথমবার কোনো কাহিনী আপনি বললেন, যা শুনে আমাদের মধ্যে এক বিচিত্র অনুভূতি ছড়িয়ে পড়েছে, যা ভাষায় বলে বোঝানো অত্যন্ত কঠিন। শুধু এটুকুই বলতে পারি, আমরা পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছি। চলো হে ভাইয়া কিশোরী, আজকের মতো গল্প তো শেষ, তাহলে এবার ওঠা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজ এলাম তাহলে। আচ্ছা, এসো, সাবধানে যাবে কিন্তু। মধুসুন্দরী দেবী তোমাদের উপর কৃপা দৃষ্টি বর্ষণ করুন। একদম। আমি আর কিশোরী হাসি মুখে তারানাথ তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বের হতে যাব, হঠাৎ আমাদের সাথে মুখোমুখি হলো চারি। হাওয়াতে মেয়েটার মাথার ঘন চুল উড়ছিল মায়াবিনীর মতো, আর তাতেই আমরা দেখলাম তার কপালে অস্পষ্ট একটা ক্ষত চিহ্ন। এই চিহ্নটা এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি বটে, তবে অতটা গুরুত্ব দেইনি কখনো। কিন্তু আজ যে কাহিনী আমরা শুনেছি, খানিক মুহূর্ত আগেই তাতে গুরুত্ব না দিয়ে থাকতে পারলাম না। খুব ভালোভাবে প্রায় মিলিয়ে যাওয়া ওই ক্ষত চিহ্নটা দেখে আমাদের বুকটা ছেঁদ করে উঠল। মনে হলো সত্যি যেন অতীতে ওটা ধারালো কোনো অস্ত্র দ্বারা আঘাত হানার ফলে সৃষ্টি হয়েছিল। কিশোরী আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল, ভাই, তাহলে ঠাকুরমশাই যে আজ আমাদের কাহিনীটা শোনালেন, সেটা কি সত্যি নাকি? আমি কিশোরীর এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। পিছন ফিরে শুধু একবার তাকিয়ে দেখেছিলাম অন্ধকারের মধ্যে তারানাথ তান্ত্রিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি এক রহস্যময় হাসি হাসছেন। এতক্ষণ শুনছিলেন মেঘরাজ প্রোডাকশন। প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট দিন। আপনাদের সাপোর্টেই আমরা নতুন নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা পাই। আপনার এবং আপনার পরিবারের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। শুভরাত্রি।